আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের জিকের ফার্স্ট ক্লাস। আজকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি, আবহাওয়া, জলবায়ু, তার অবস্থান, আয়তন, সীমা সীমান্ত এবং গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিটমহল নিয়ে সামগ্রিক টোটাল যাবতীয় তোমার যা লাগবে মেডিকেলের জন্য সব A to Z 100% কমপ্লিট করব। কিন্তু যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, আমি তোমাকে আবারও একটু মনে করাই দিতে চাই আমাদের সিকোয়েন্স, জিকে পড়ার সিকোয়েন্সটা কি হবে। ফার্স্টে তুমি ক্লাস করবা, এরপরে তুমি তোমার কাছে যেই বই আছে বা আমার পিডিএফ আছে, সেই পিডিএফ এ শেষেও কোশ্চেন দিয়ে আছে, দাগাই দিছি, সেই কোশ্চেনগুলো জাস্ট ফার্স্টে দেখবা, এরপরে তুমি পড়বা, প্রপার পড়া যেটাকে বলা হয়। দেন তুমি সেই কোশ্চেনগুলো নিজে নিজে সলভ করবা যে আসলে তুমি এই কোশ্চেনগুলো পারতেছো কিনা। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। এবং অবশ্যই আবার পিডিএফটা প্রিন্ট করে নিবা, ঠিক আছে? সো আসো শুরু করি বাংলাদেশের যেই বিষয়বলি নিয়ে। প্রথমে আছে বাংলাদেশের ভূপ্রকৃতি। এখন তোমাকে সবার প্রথমেই একটা টপিক পড়ার আগে সেই টপিক থেকে কি কোশ্চেনের টাইপটা তোমাকে বুঝতে হবে, যে কোশ্চেনটা কিভাবে হবে। এখান থেকে বলবে যেরকম বরেন্দ্র ভূমি নিচের কোন অঞ্চলের অন্তর্ভুক্ত, এভাবে প্রশ্ন করবে। টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালে প্লাবন সমভূমি, বা কোনোটি নয়। দ্বিতীয় প্রশ্নটা এইভাবে করতে পারে, এই দিক থেকে এই দিক, অর্থাৎ নিচের কোনটি কোনটি প্লাইস্টোসিন কালের সোপান সমূহের অন্তর্গত, এভাবে প্রশ্নটা করতে হবে। তার মানে আমার এই ভূমিরূপের যে তিন প্রকার ভূমিরূপ, সেটার এগেইনস্টে আমার যেই জায়গাগুলো আছে সেটা আমাকে মুখস্থ করতে হবে। আসলে আমরা খুব সহজে মুখস্থ করবো। এক নাম্বার কথা হচ্ছে আমরা মনে রাখবো, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, টিপিএস দিয়ে মনে রাখবো। ভূপ্রকৃতি মানে কি? টিপিএস। টিতে টারশিয়ারি যুগের পাহাড়, পিতে প্লাইস্টোসিন কালের সোপান, আর এসতে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, এসতে সমভূমি। এখন প্রশ্ন হচ্ছে, এইখানে একটা কথা লেখা আছে, দেখো, সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটি, এটা বললাম কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনে চলে আসছে। উত্তর হচ্ছে টারশিয়ারি। তুমি বুঝতেই পারতেছো যে টারশিয়ারি মানে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তাহলে সবার উপরে এবং সবার প্রাচীন, কি বলছি, টারশিয়ারি মানে সবার উপরে, সবার প্রাচীন। এখন তুমি বুঝতেই পারতেছো তাহলে সবার প্রাচীন কোনটা, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। আমি আর একটা কথা বলছি, সবার উপর। দ্যাট মিনস টারশিয়ারি যুগ মানেই হইতেছে আমরা সাধারণত যেই পাহাড় চিনি, সাধারণত যেই পাহাড় চিনি। তাহলে সাধারণত বাংলাদেশে কোথায় কোথায় পাহাড় আছে? 100% চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বলবে। 100% বলবে সে সিলেটে প্রচুর পাহাড় দেখছে। সিলেট মানে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, এটা একই জায়গা, বৃহত্তর সিলেটের মধ্যে পড়ছে। আর ওই দিকে বাকি আছে কি, ময়মনসিংহের গারো পাহাড়, নাম শুনছো, বাংলাদেশের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বৃহৎ পাহাড়। আর নেত্রকোনা, ময়মনসিংহ কাছাকাছি। তাহলে খুবই ইজি, তুমি জাস্ট কল্পনা করো যে অ্যাকচুয়াল পাহাড়গুলো কোথায় আছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, সাথে আরো কিছু জায়গা আছে, শেরপুর টেরপুর। এনাফ। তাহলে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহ শেষ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সবার প্রথমে আমি কি বলতেছি, বরেন্দ্র ভূমি, প্লাইস্টোসিন কালের সোপান, বরেন্দ্র ভূমি, কুমিল্লার লালমাই পাহাড়, এইটা খুবই গুরুত্বপূর্ণ। কুমিল্লা, এই কুমিল্লার লা দিয়ে মনে রাখবো হচ্ছে লালমাই পাহাড়। তাহলে লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? এটা অ্যাডমিশনের কোশ্চেন। কোথায় অবস্থিত? কুমিল্লাতে অবস্থিত। আচ্ছা, মধুপুর ও ভাওয়ালের গড়, গাজীপুর। মধুপুর, ভাওয়ালের গড়, গাজীপুর, এটা হচ্ছে সোপান সমূহ। তাহলে তুমি জিনিসটা খুব সুন্দর করে এইভাবে মনে রাখবা যে এই যে সোপান, সোপান, তাহলে বরেন্দ্র, বরেন্দ্র, আমার সাথে পড়ো, বরেন্দ্র, বরেন্দ্র লাল, বরেন্দ্র লাল কি খায়? পান খায়। কি খায়? পান খায়। বরেন্দ্র লাল, বরেন্দ্র লাল কি খায়? পান খায়। কোথাকার পান? মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এই যে পুর, এই যে পুর, মধুপুর, মধুপুর, গাজীপুর। মধুপুর আর ভাওয়ালের গড়কে একসাথে পড়বা। মধুপুর মানেই মধুপুর, ভাওয়ালের গড়। তাহলে আমি আবারও বলতেছি, বরেন্দ্র লাল পান খায়। কোথাকার পান? পুরের পান। কোথাকার পান? পুরের পান। কোথাকার পান? পুরের পান। তাহলে আমার সাথে বলো তো, কি খায়? এই যে ফার্স্টে বলবা বরেন্দ্র লাল কি খায়? পান খায়। বরেন্দ্র, বরেন্দ্র ভূমি, লাল কুমিল্লার লালমাই পাহাড় কি খায়? পান খায়। সোপান সমূহ, কোথাকার পান? পুর, পুর, মধুপুর আর গাজীপুর। আর মধুপুর মানেই ভাওয়ালের গড়।
এনাফ। তাহলে বাকি যা রইল সেটা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, যেটা হচ্ছে সমভূমি অঞ্চল। বলো যে রাজশাহী কোন অঞ্চলে অন্তর্ভুক্ত, ঠিক আছে? রাজশাহীর আশেপাশে তুমি যদি চিন্তা করো ঢাকাও বা কিংবা কোন অঞ্চল অন্তর্ভুক্ত, অবশ্যই সাম্প্রতিককালের সোপান সমভূমি। তাহলে উপরের দুইটা আমাদের মুখস্থ করলে নিচেরটা মুখস্থ করাই লাগে না। আচ্ছা, বাংলাদেশের খরাপ্রবণ অঞ্চল তোমরা সবাই জানো উত্তর পশ্চিম অঞ্চল। উত্তর পশ্চিম অঞ্চল সহজ কথা, এইটা সবাই আমাদের জানে, এইটা নিয়ে এটা মুখস্থের বিষয়, এটাকে আমরা মোটামুটি সবাই জানি। সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত বান্দরবান না, আমরা সবসময় মনে রাখতে হবে দিনাজপুর। কিপুর? দিনাজপুর। তাহলে সমুদ্র সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত দিনাজপুর, সবচেয়ে উঁচুতে অবস্থিত দিনাজপুর। এটা খুব ভালোভাবে মুখস্থ করবা, খবরদার তোমাকে অন্য কোনো জায়গা যেন চট্টগ্রাম না দিলে চট্টগ্রাম যেন তুমি দিয়ে দাও না, খবরদার। সমুদ্র থেকে সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এই জায়গাটায় আমরা একটু কট খাই, কট খাওয়াটা আমি তোমাকে একটু বুঝাই। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সবচেয়ে উঁচু পাহাড়, কি কথা বলছে? পাহাড় বলছে। বৃহত্তম বলুক আর উঁচু বলুক, সেটা হচ্ছে গারো পাহাড়। কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। ময়মনসিংহে অবস্থিত। আর যদি বলে পর্বত শৃঙ্গ, তাহলে সেটা কি হবে? তাজিংদং বা বিজয়, সেটা বান্দরবানে অবস্থিত, এটা আমরা সবাই জানি। তাহলে বৃহত্তম পাহাড় বা সবচেয়ে উঁচু পাহাড় বলুক বা সর্বোচ্চ পাহাড় বলুক, পাহাড় গারো পাহাড় ময়মনসিংহ। আর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বললে তাজিংডং বা বিজয় বান্দরবান। এইটা একদম ক্লিয়ার কাট রাখতে হবে। হয়ে গেল। এখন আমাদের দেখো তিনটা বিষয় আছে, এটা নিয়ে আমরা একটু সমস্যায় পড়ি। ফার্স্টে হইতেছে বেঙ্গল বেসিন বা গঙ্গা খাত। এই জিনিসটা কি? যে সাগরে পরিজমে বাংলাদেশের ভূপ্রকৃতি গঠন হয়েছে। সে টু সে এইটা হইতেছে আমাদের বাংলাদেশ, সে টু সে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ, কিন্তু পূর্বে এখানে একটা সাগর ছিল। পূর্বে এখানে একটা কি ছিল? সাগর ছিল। এই সাগরেই বললাম আস্তে 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 পলিমাটি জমে এই বাংলাদেশের ভূমিরূপটা গঠন হয়েছে, ঠিক আছে? বাংলাদেশ গঠন হয়েছে। তাহলে এই যে পার্টটা কালো দাগাঙ্কিত যে পার্টটা, এটাকে আমরা বলতেছি কি? বেঙ্গল বেসিন। কি বলতেছি? বেঙ্গল বেসিন। বা এখানে তার একটা কথা লেখা আছে দেখো, বঙ্গ খাত। কি? বেঙ্গল বেসিন। বেসিনকে আমরা যদি বলি খাত, আর তাহলে বেঙ্গলের বাংলা হবে হচ্ছে বঙ্গ। খবরদার গঙ্গা খাত না, এইটা নিয়ে স্টুডেন্টের প্রচুর পরিমাণে সমস্যা হয়। তাহলে আমাকে প্রশ্ন করবে এখানে উল্টা হবে, যে সাগরে পলিজমে বাংলাদেশের ভূপ্রকৃতি গঠন হয়েছে তাকে কি বলা হয়? বেঙ্গল বেসিন বা বঙ্গ খাত। অথবা তোমাকে বলবে যে বাংলাদেশের পূর্বে, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পূর্বে এখানে কি ছিল, বা এখানে সমুদ্রের নাম কি ছিল, বা এই অঞ্চলটার নাম কি ছিল, বা এই পলি অঞ্চলটার নাম কি ছিল? উত্তর হচ্ছে বেঙ্গল বেসিন বা বঙ্গখাত। আশা করি এটা ভুল হবে না। আর একটা হচ্ছে বেঙ্গল ফ্যান। বেঙ্গল ফ্যান কি জিনিস? এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা জিনিস। বেঙ্গল ফ্যান বলুক বা গঙ্গা খাত বলুক, দুইটাই আসলে কি জিনিস? বঙ্গোপসাগরের জিনিস। এটা বাংলাদেশের টোটাল পার্টটা না। বেঙ্গল বেসিনটা হচ্ছে টোটাল বাংলা পার্টটা। আর এইখানে বেঙ্গল ফ্যান যেটা, সেটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাত, পলিমাটির ক্ষেত্র। পলিমাটির ক্ষেত্র, আর কিচ্ছু না। বঙ্গোপসাগরে ধরো এইটা হচ্ছে আমার বঙ্গোপসাগর, সে টু সে এইটা হচ্ছে আমার বঙ্গোপসাগর। একটু সুন্দর করে খেয়াল করো। হ্যাঁ, এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের এই যে জায়গাটা, এই জায়গাটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে বেঙ্গল ফ্যান। কি বলছি? বেঙ্গল ফ্যান। হ্যাঁ, এখন এই বেঙ্গল ফ্যানের একটা অংশ দেখো অনেক গভীর, অনেক গভীর না? দেখতেই পাইতেছো নিশ্চয়ই, অনেক প্রচুর পরিমাণে গভীর। এই যে পার্টটা, এইটাকে বলা হয় হচ্ছে গঙ্গা খাত। কি বলা হয়? গঙ্গা খাত বা সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা বঙ্গোপসাগরে অবস্থিত একটি গভীর খাত। এটি অপর নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড, বঙ্গোপসাগরের একটি গভীর খাত, বেঙ্গল ফ্যানের একটা অংশ। কথা বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমার সাথে একবার সুন্দরভাবে ক্লিয়ার কাট ধারণা রাখো, পরীক্ষায় যেন ভুল না হয়। যখন তোমাকে বলবে মনে রাখতে হবে বেসিনের বি ফর বিডি, মানে টোটাল বাংলাদেশ যেটার অংশ সেটা হচ্ছে বেঙ্গল ফ্যান। আচ্ছা, বেঙ্গল বেসিন, বেঙ্গল ফ্যান যেটা হচ্ছে ফ্যান, সেটা হচ্ছে মনে রাখবা প ফ। ফ্যান মানে পলিমাটির ক্ষেত্র। আর একটা হচ্ছে গঙ্গা খাদ, আর একটা কি? গঙ্গা খাত। আর এটা হচ্ছে বঙ্গ খাত। দুইটা বললাম আলাদা জিনিস। গঙ্গা খাত। তাহলে গঙ্গা খাত
গঙ্গা নাম যে গঙ্গা নদী না, গঙ্গা বলতে এখানে বঙ্গোপসাগরকে বোঝানো হয়েছে, আর বঙ্গোপসাগর একটা গভীর খাদ, এই জন্য নাম হচ্ছে খাদ। বঙ্গোপসাগরের গভীর খাদ ইজ ইকুয়াল টু গঙ্গা খাদ বা সোয়াচ অফ নো গ্রাউন্ড। ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে আমাদের বাংলাদেশের ভূমিরূপ নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই। বাংলাদেশের অবস্থান নিয়ে আমাদের যেই পড়াশোনা, এটা মোটামুটি তোমরা সবাই জানো যে কর্কট ক্রান্তির রেখার অপর নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, যেটার ডিগ্রি হইতেছে 23.5 উত্তর অক্ষরেখা। খেয়াল করো, দুইটা কথা রাখছে, একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা তোমার মুখস্থ থাকবে, এটাও তোমার মুখস্থ থাকবে, সমস্যা হবে এই জায়গাটায়। 23.5 উত্তর অক্ষরেখা সবসময় তোমাকে মনে রাখতে হবে। তুমি কি করতেছো? উত্তর করতেছো, তাহলে উত্তর দেওয়ার সময় উত্তরটাই দাগায়। তাহলে কর্কট ক্রান্তি রেখার অপর নাম কি? ট্রপিক অফ ক্যান্সার, 23.5 উত্তর অক্ষরেখা। গ্রিনিচ থেকে বাংলাদেশের অবস্থান 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এটাও মুখস্থ করতে হবে। এখন আসো, ভৌগোলিক যে রেখা, যে গুরুত্বপূর্ণ রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কোন রেখা বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে? প্রশ্ন হবে এইটা। উত্তর কি? কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে কোন জেলার উপর দিয়ে? এইটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে মুন্সিগঞ্জ, এই যে মাওয়া মুন্সিগঞ্জ। আর কর্কট ক্রান্তি রেখা ধরো সে টু সে, এইটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, আর এই পাশে চলে গেছে আমার দ্রাঘিমা রেখা, ঠিক আছে, 90 ডিগ্রি দ্রাঘিমাংশ। এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুতে হইতেছে আমার এলাকা, সেটা হচ্ছে ফরিদপুর, ঠিক আছে, এটা হচ্ছে ফরিদপুর। এইটুক জানলেই হবে, এগুলি বেশি ইম্পর্টেন্ট না, তবে পড়তে হবে, কারণ হালে এটা ইম্পর্টেন্ট হয়ে যাবে আস্তে আস্তে। হিমালয় কন্যা আমরা সবাই জানি পঞ্চগড়, খবরদার, হিমালয় কন্যা, হিমালয় কন্যা পঞ্চগড়। আর সাগর কন্যা বলা হয় পটুয়াখালী, পটুয়াখালী। আমরা কুয়াকাটা জানি, পটুয়াখালী কুয়াকাটা সি বিচ, সমুদ্রের ছোটটা সমুদ্র, ছোট সমুদ্র, সেটা কোথায় অবস্থিত? পটুয়াখালীতে। তাহলে সমুদ্র কন্যা কাকে বলবো? আমরা কুয়াকাটাকে বলবো না, আমরা পটুয়াখালীকে বলবো। অপশনে বলবো কুয়াকাটাও পাবা, কি বলবো? পটুয়াখালী। সাগর কন্যা পটুয়াখালী, সাগর কন্যা পটুয়াখালী, হিমালয় কন্যা পঞ্চগড়। দ্যাটস ইট। এখন আসো, বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। প্রথম কথা, যেটা অলরেডি বিডিএস একবার এসে গেছিল, বাংলাদেশের জলবায়ুর নাম কি? নাতিশীতোষ্ণ জলবায়ু না, এই লাইনটা বললাম প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভুল করে। উত্তর হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। কি জলবায়ু? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 2 নাম্বার, বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি? 4টি। কয়টি? 4টি। দেখো, এই 4টার অনেকে অনেক ভুল করে থাকে। নিচের কোথায় বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র অবস্থিত নয়? এটাও এরকম টাইপের প্রশ্ন কোচিং এ তুমি সচরাচর দেখতে পাবা। 1 নাম্বার, ঢাকা যেহেতু রাজধানী, ঢাকা পাবা। আর যেখানে যেখানে সমুদ্র সৈকত আছে, আমি কি বলছি, যেখানে যেখানে সমুদ্র সৈকত আছে সেখানে সেখানে আবহাওয়া কেন্দ্র আছে। যেমন পতেঙ্গা সি বিচ আছে না? আছে, তাহলে পতেঙ্গা পাবা। কক্সবাজার সি বিচ আছে না? তাহলে এখানে পাবা। পটুয়াখালীতে কুয়াকাটা সি বিচ আছে না? আছে, তাহলে পাবা। তাহলে ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার, পটুয়াখালী, শেষ। ঢাকা রাজধানী, সাথে সাথে যেখানে যেখানে সি বিচ আছে। বাংলাদেশে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র 4টা আছে। আচ্ছা, বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত 203 সেন্টিমিটার, 203 সেন্টিমিটার, এটা মুখস্থ রাখো, 203 সেন্টিমিটার। দ্যাটস ইট। আমরা চলে আসি আমাদের এই যে 3টা ছকে মাথা নষ্ট করা ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে কোশ্চেন এখান থেকে বললাম আসছে, ঠিক আছে। এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসছে, এখান থেকে ড্যাটে কোশ্চেন আসছে, এই 3টা ছক থেকে বিসিএস এ কোশ্চেন আসছে, অ্যাডমিশনে অন্যান্য জায়গায় তো কোশ্চেন আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়, সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায়, সবচেয়ে উষ্ণ জেলা কোনটি, সবচেয়ে শীতলতম জেলা কোনটি, আবার বলা হয়েছে সবচেয়ে উষ্ণতম স্থান কোনটা, আবার সবচেয়ে শীতলতম স্থান কোনটা। তো ফার্স্টে আমরা দেখব সর্বোচ্চ বৃষ্টিপাত কোথায় হয়। মনে রাখবা, বৃষ্টিপাত, বৃষ্টি হইতে এসে হইতে এসে হইতে এসে হইতে হইতে কি হয়ে গেছে? খাল হয়ে গেছে। কথাটা খেয়াল করো, কথাটা খেয়াল করো। তাহলে সবচেয়ে বৃষ্টিপাত কোথায় হইতে এসে হইতে এসে হইতে হইতে কি হয়ে গেছে? খাল হয়ে গেছে। অপশনটা কি থাকবে? আমি তোমার একটা কোশ্চেন লিখে দেখি, সেটা হচ্ছে কোশ্চেন টাইপটা হচ্ছে এরকম, নিচের কোনটিতে, নিচের কোথায়, নিচের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটে? অপশন চারটা খেয়াল করো, অপশনটাই হচ্ছে মেইন জিনিস। সিলেটের লাল খাল, সিলেটের
সিলেটের লাল খাল, নাটোরের লাল খাল, আসলে এটা উচ্চারণ হচ্ছে লালা খাল, ঠিক আছে, লাল খাল না বলে লালা খাল বললে ভালো হয়, লাল খাল বলে অনেকে, লালা খাল বলে। সি সিলেটের সিলেটের লালপুর, আচ্ছা। ডি নাম্বার হইতেছে নাটোরের লালপুর। তাহলে আমাদের কাজ হইতেছে আস্তে আস্তে অপশন বাদ দেওয়া। তাহলে তোমাকে আমি কি বলছি, তুমি দেখো আগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হলে সেখানে কি তৈরি হবে, আমি বলছি খাল তৈরি হবে, তাই না, খাল। তাহলে খাল কোথায় আছে, এখানে এখানে, তাহলে সি এবং ডি আগেই বাদ গেল। এই প্রশ্নটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, একটা প্রশ্নতে অনেক কিছু পারবা। 2 নাম্বার আসো, সেটা হচ্ছে সমস্যা হচ্ছে সিলেটের লাল খাল নাকি নাটোরের লাল খাল, সিলেটের লাল খাল নাকি নাটোরের লাল খাল। তো আমি এই জিনিসটা এইভাবে দেখো, এইভাবে পড়বা যে সিলেট খাল, সিলেট খাল, আমি কি বলছি খেয়াল করো, সিলেট খাল, নাটোর খাল এভাবে না, কি পড়ছি, সিলেট খাল। আচ্ছা একটা কল আসতেছে, ওকে, তাহলে আমি কি বললাম, সিলেট খাল। তাহলে আমি সিলেটের সি নিব আর খালের খা নিব, তাহলে কি হয়, পাশে ছোট্ট করে রেখে রাখো, শিখা হয়, শিখা হয়, শিখা 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 শিখা। তাহলে যখনই খাল এসে যাবে তখন তার আগে সিলেট তোমার অটোমেটিকলি মনের মধ্যে ঢুকবে, অর্থাৎ সিলেটের খাল, তাহলে নাটোরের কি হবে, পুর হবে। তাহলে তুমি যদি এইটা মুখস্থ অটোমেটিক হয়ে যায় যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় হচ্ছে লালা খালে, লালা খাল, লালা খাল, লালা খালে, আর তাহলে সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে, এটা তুমি অটোমেটিকলি বুঝতে পারবা, নাটোরের লালপুরে, নাটোরের লালপুরে। আচ্ছা, লালাপুর বা লালপুর যাই বলো না কেন। এখন আসো, তাহলে 1 নাম্বার পার্ট বললাম, 1 নাম্বার ছকটা হয়ে গেছে। তোমার যদি বৃষ্টিপাত, খাল আর ওই শিখা যদি মনে থাকে তাহলে অটোমেটিক তোমার এই ছক মনে থাকবে, তোমার অন্য কিছু করা লাগবে না। এখন তুমি আমার কথায় আসো, সেটা হচ্ছে বাংলাদেশের শীতলতম স্থান, উষ্ণতম স্থান, শীতলতম স্থান আর শীতলতম স্থান, উষ্ণতম স্থান। একটু মজা করে পড়াই, দেখো, শ্রী স্ত্রী, শ্রী শ্রী, জীবনে ভুল হবে, এটা বললাম মেডিকেলের কোশ্চেন। তাহলে শ্রী শ্রী, শীতল, শীতলতম স্থান বললে কি দেখাবো, শ্রীমঙ্গল দেখাবো। শ্রীমঙ্গল আমরা কোথায় জানি, সবাই জানি মৌলভীবাজার, তাই না, খুব সুন্দর জায়গা। এখন আসে সেটা হইতেছে উষ্ণতম স্থান। খেয়াল করতে হবে, জেলা বললে এক জিনিস, স্থান বললে একদম এক্সাক্ট জিনিস। তাহলে তুমি যদি অটোমেটিক মনে থাকে যে শ্রীমঙ্গল হচ্ছে শীতলতম স্থান, বাংলাদেশের উষ্ণতম স্থান কোথায় হবে, যেখানে সর্বনিম্ন বৃষ্টিপাত হবে, যেখানে সর্বনিম্ন বৃষ্টিপাত হবে, খুবই মনোযোগ দিয়ে শুনো। তাহলে বাংলাদেশের উষ্ণতম স্থান কোথায়, সর্বনিম্ন বৃষ্টিপাত, সেটা হচ্ছে নাটোরের লালপুর। এইটা সেম, এইটা সেম, ঠিক আছে। আমি আরেকটু তোমাকে সুন্দর করে একটু মনে রাখি, সেটা হচ্ছে উষ্ণতম, এটারে পড়বা হট, হট। আর নাটোরের লালপুর, এটারে পড়বা নাটক, হট নাটক, হট নাটক, ঠিক আছে। এইভাবে পড়তাম, আমি পড়তাম এইভাবে, হট নাটক, দ্যাটস ইট। তাহলে আমার সাথে পড়ো তো একবার, আমার সাথে একবার পড়ো। সেটা হচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত, বৃষ্টিপাত হলে খাল হয়ে যাবে, খাল, শিখা, সিলেটের খাল, তাহলে সর্বনিম্ন বৃষ্টিপাত নাটোরের লালপুর, শেষ। বাংলাদেশের উষ্ণতম স্থান, উষ্ণ মানে হট, তাহলে হট নাটক, হট নাটক, হট নাটক, হট সিনেমা দেখছো, হট আইটেম সং দেখছো, হট নায়ক দেখছো, হট নায়িকা দেখছো, আর হট এখন নাটক দেখো, ঠিক আছে। তাহলে হট নাটক, তাহলে নাটোরের লালপুর। আর শীতল, শ্রী, শ্রীমঙ্গলের সিলেট, শ্রীমঙ্গল মৌলভীবাজার, শেষ। এখন তোমার আসো জেলা, তাহলে ভাই নাটোর কোন জেলায় অবস্থিত, রাজশাহী, শ্রীমঙ্গল কোন জেলায় অবস্থিত, সিলেট, বাস কাহিনী শেষ। আমাদের এই ছকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আসো নিচের দিকে, বাংলাদেশের স্বতন্ত্র ঋতু বললে বর্ষা, এটা আমরা সবাই জানি। আর যদি ঋতুরাজ বলা হয় সেটা বসন্ত সামনে আসতেছে, এটাও আমরা জানি। বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর কারণে। কোন বায়ুর কারণে, মৌসুমী বায়ুর কারণে। এই প্রশ্নটা বললাম তোমরা ক্লাস 9-10 সমাজ বইতে পড়ে আসছো, কোন বায়ুর কারণে, মৌসুমী বায়ু। বাংলাদেশের দীর্ঘতম দিন 21 জুন, দ্যাটস ইট। আচ্ছা আসো, এখন আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা হইতেছে স্পার্শো বা স্পার্শো, তাই না। বাংলাদেশের একমাত্র স্পেস যেই রিসার্চ যে অর্গানাইজেশনটা আছে, এন্ড রিমোট সেন্সিং যে অর্গানাইজেশন, ঠিক আছে,
স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং যে অর্গানাইজেশনটা আছে সেইটা বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র। তো তোমাকে যদি বলা হয় যে বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র কোনটা, উত্তর হচ্ছে স্পারসো। নামের সাথে একটা স্পেস স্পেস ভাইব দেয়। 2 নাম্বার, এই স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীনে আছে, উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর প্রতিরক্ষা মন্ত্রণালয় হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়। প্রতি দেখো তাহলে তোমাকে যদি বলা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কে, প্রধানমন্ত্রী। স্পারসোর অবস্থানটাও খুবই গুরুত্বপূর্ণ, আগারগাঁও ঢাকা। আগারগাঁও হচ্ছে একটা পশ এলাকা, ঠিক আছে। এখানে তোমার ধরো ওই সব এমপি মন্ত্রীদের বাস গৃহ, মানে বাসস্থান থেকে শুরু করে কার্যালয় থেকে শুরু করে সব মোটামুটি আগারগাঁও এলাকায়। তাহলে আগারগাঁও মোটামুটি একটা পশ এলাকা। তুমি স্পারসো আমি মুখস্থ করে দিচ্ছি, তুমি তার আগে বলো 1980 স্পারসো। তাহলে তুমি জাস্ট মনে রাখবে একটা কথা ভাই, স্পা এই আট আর একটু আমার মতো করে এভাবে দাগ কাটো। তাহলে আতে আগারগাঁও, আতে 80, আতে আগারগাঁও, আতে কি 80। তাহলে কোন মন্ত্রণালয় অন্তর্ভুক্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রধানকে, প্রধানমন্ত্রী। অবস্থান কোথায়, আগারগাঁও। কত সালে প্রতিষ্ঠিত হয়, 1980 সালে। দ্যাটস ইট, দ্যাটস এনাফ। আর কিছু আমাদের এখান থেকে লাগবে না। আমরা চলে আসবো, সেটা হচ্ছে বাংলাদেশের আয়তন, সীমা, সীমান্ত, ছিটমহল। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ম্যাক্সিমাম জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, আমি এখানে জাস্ট গুছাই দিছি। বাংলাদেশের আয়তন আমরা জানি 1,47,570 বর্গ কিলোমিটার, 56,977 বর্গ মাইল, এটাও আমরা জানি। বাংলাদেশের মোট সীমান্ত আছে কত কিলোমিটারে বুঝতে হবে, 5,138, এটা তুমি মুখস্থ করবা। এখন এইখানে যে জিনিসটা লিখছি এটা কন্ট্রোভার্সি আছে, বাট আমি লিখছি এই কারণে, কারণ এটা প্রশ্ন আসছে। এটাও বিসিএস এর আসা প্রশ্ন, এটা মেবি ঢাকা ইউনিভার্সিটির আসা কোশ্চেন বা অন্য কোনো ভার্সিটিতে আসা কোশ্চেন। দুই, তোমাকে বলে ইন্ডিয়ার সাথে সীমান্ত আছে কত, 4,156, মায়ানমারের সাথে 271, মায়ানমারের সাথে 271। এনাফ। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা আর রাজনৈতিক সমুদ্র সীমা, এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। সবসময় মনে রাখবা, রাজনীতিরও বাইরে যায় হচ্ছে অর্থনীতি করতে হয়, তাই না। তুমি রাজনীতি বাংলাদেশের মধ্যে, কিন্তু অর্থনীতি তোমার তো সারা বিশ্বের সাথে করতে হবে। তাহলে সবসময় মনে রাখবা, অর্থনৈতিক সমুদ্র সীমা বেশি 200 নটিক্যাল মাইল, আর রাজনৈতিক সমুদ্র সীমা কম, সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। কত, 12 নটিক্যাল মাইল। আচ্ছা, বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টা, ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। এটা মেবি একবার ডেন্টাল এসে গেছে, মেবি একবার বিডিএস এ এসে গেছে, ঠিক আছে। এটা নার্সিং এ আসা কোশ্চেন, নার্সিং এও আসছে। তাহলে কয়টা, 32টা। 32টার মধ্যে ভাই প্রশ্ন হইতেছে 30টা হচ্ছে ইন্ডিয়ার সাথে, 3টা হইতেছে মায়ানমারের সাথে। আমি আবার বলতেছি, টোটাল আছে কয়টা, 32টা। 30টা ইন্ডিয়ার সাথে, 3টা মায়ানমারের সাথে, তাহলে যোগ করলে তো 33 হয়। একটা কি হয়েছে, এমন একটা জেলা আছে যেটার সাথে একই সাথে ইন্ডিয়া এবং একই সাথে মায়ানমার দুইটারই সংযোগ আছে, মানে কি সীমান্ত আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারত এবং মিয়ানমার উভয়ের সাথে সীমান্ত আছে, রাঙামাটি। এখন আমি স্টুডেন্ট অবস্থায় রাঙামাটি প্রচুর পরিমাণে ভুল করছি, আমি মানে পরীক্ষায় ভুলে যেতাম। আমি মনে রাখতাম উভয় রঙে রঙিন হয়ে গেছে রাঙামাটি। রাঙামাটির রাঙা দিয়ে কি মনে রাখছি, উভয় রঙে রঙিন, তাই না। উভয় রঙে রঙিন মানে কি, ইন্ডিয়ার রঙেও তার গায়ে লাগছে, মায়ানমারের রঙেও তার গায়ে লাগছে। এই জন্য রাঙামাটি এইভাবে মনে রাখবা যে এই রাঙামাটিতে এই জন্য ইন্ডিয়ারও সীমান্ত আছে, ইন্ডিয়ার সাথেও সীমান্ত আছে, আবার আমাদের মায়ানমারের সাথেও সীমান্ত আছে। তাহলে আমাদের ইনশাল্লাহ এটা আর ভুল হবে না। ভারতের সাথে 30টা আর মায়ানমারের সাথে সীমান্ত আছে 3টা। এই 3টা তোমাকে এখন মুখস্থ করতে হবে। দেখো, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি। তুমি এভাবে মনে রাখবা, 3টা জেলা হচ্ছে, বরাক নদীর নাম নিশ্চয়ই শুনছো, বরাক দিয়ে বান্দরবান, রাঙামাটি, আর একটা কতে কক্সবাজার। তাহলে নাই কোনটা নিচের কোন জেলার সাথে মিয়ানমারের সীমান্ত নাই, উত্তর হচ্ছে খাগড়াছড়ি। উত্তর কি, ছেড়ি, তাই না, খাগড়াছড়ি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত আছে 5টা রাজ্যের, মনে রাখবা, পশ্চিমে পুরো 5 আসামি। বাংলাদেশের সাথে ভারতের কয়টা রাজ্য আছে, 5টা রাজ্য। কোন কোন রাজ্য, পশ্চিমে পুরো 5 আসামি। পশ্চিমেতে পশ্চিমবঙ্গ, পুরোতে ত্রিপুরা, 5টা রাজ্য। আসামি, মতে মেঘালয়, মিতে মিজোরাম। শেষ। বাংলাদেশ সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই, বান্দরবান এবং কক্সবাজার সাথে। বান্দরবান এবং কক্সবাজার, মনে রাখবা, বাবার সাথে কোনো সম্পর্ক নাই। কার সাথে কোনো সম্পর্ক নাই, বাবার সাথে কোনো সম্পর্ক নাই। বাতে বান্দরবান, আর এক বাতে বাজার, এক বাতে বান্দরবান, আর এক বাতে বাজার। দ্যাটস ইট। বাংলাদেশের সীমান্তবর্তী যে রাজ্য 7 সিস্টার্স অন্তর্গত না, এটা মনে রাখলে অটোমেটিক মনে থাকবে পশ্চিমবঙ্গ। আমরা জানি পশ্চিমবঙ্গ 7 সিস্টার্স এর অন্তর্ভুক্ত না।
সেভেন সিস্টার্সটা আসলে কি আমরা জানি যে আমাদের যেই উত্তরাঞ্চল আছে সেখানে ভারতের যে 7টা রাজ্য আছে সেই 7টা রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয় চিকেন নেকের ওই পাশে। তো এই যে সেভেন সিস্টার্সটা, এই সেভেন সিস্টার্স এর মধ্যে যেই প্রদেশগুলো আছে সেটার নাম আমাদের মুখস্থ রাখতে হবে। মনে রাখবা সরেয় সরেয়া মিত্রি, মানে আমি ভাবে পড়তাম অ আ মিত্রি, অ আ মিত্রি। ভারতের সেভেন সিস্টার্স এর নাম কি? অ আ মিত্রি। তাহলে অতে কি অরুণাচল, আতে কি আসাম, মি এর মতে মণিপুর, মতে মেঘালয়, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা। শেষ কাহিনী, শেষ। দ্যাটস ইট, আমাদের সেভেন সিস্টার শেষ। এখন শেষ সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন নেক। সেটা হইতেছে এই পাশে হইতেছে তোমার ভুটান, এদিক দিয়ে আবার চায়নাও আছে। তো বাংলাদেশ এইভাবে যায় শেষ হয়েছে, ঠিক আছে। তো এই যে সংকীর্ণ যে জায়গাটা, সংকীর্ণ যে জায়গাটা তুমি দেখতে পাইতেছো, এই জায়গাটাই হইতেছে, এই পাশে হইতেছে ধরো ইন্ডিয়া প্রপার, ঠিক আছে, ইন্ডিয়া প্রপার। আর এটা হইতেছে সেভেন সিস্টার্স, সেভেন সিস্টার্স। এই যে সংকীর্ণ জায়গাটা, এইটাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। একই কথা, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। তো এখান থেকে মেডিকেলে প্রশ্ন আইসে গেছে এবার, তাই না? মেডিকেলে প্রশ্ন আসছে। প্রশ্নটা হইতেছে, তুমি খেয়াল করো, আমরা আসতেছি। তাহলে এই যে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, এইটা ভারতের কোন রাজ্যে অন্তর্ভুক্ত বা ভারতের কোন স্থানে আছে, এইটাকে তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। কোথায় অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত, দার্জিলিং এবং জলপাইগুড়ির সাথে মিলায় আসছে। অনেকেই ঘুরতে যাও, দার্জিলিং, দার্জিলিং ঘুরতে গেছো নিশ্চয়ই জানো, ঠিক আছে। তাহলে এই যে চিকেন নেকের এই পাশে বাংলাদেশ, ভারতের কোন পার্টটা আছে? পশ্চিমবঙ্গ আছে, পশ্চিমবঙ্গ আছে। আর বাংলাদেশের এই যে জায়গাটা যেটার সাথে চিকেন নেক সবচেয়ে কাছে, এই জায়গাটার নাম বললাম এবার মেডিকেল আসছিল, সেটা হচ্ছে পঞ্চগড়। তাহলে চিকেন নেকের সাথে বাংলাদেশের কোন জেলা সম্পর্কযুক্ত? একদম টানা মুখস্থ রাখো, পঞ্চগড়, পঞ্চগড়। আর ভারতের পশ্চিমবঙ্গ। আচ্ছা, দৈর্ঘ্য কত? 60 কিলোমিটার। দৈর্ঘ্য কত? 60 কিলোমিটার। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র পথ এবং চিকেন নেকের সাথে সবচেয়ে নিকটে অবস্থান করে পঞ্চগড়। এখন আছে ফেনী, বাংলাদেশের চিকেন নেক যেটাকে বলা হয়। সে টু সে আমি একটা জাস্ট চিত্রের মাধ্যমে তোমাকে সবকিছু পড়াই দিই। দেখো, একটা হইতেছে এই পাশে ধরো ঢাকা আর চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রামের মাঝখানে পরে হইতেছে ফেনী জেলা। মাঝখানে যে জায়গাটা পড়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, মাঝখানে হচ্ছে ফেনী পড়ে। এই ফেনীর এক পাশে বাংলাদেশ আর এক পাশে হইতেছে, ফেনী বললাম একটা সীমান্তবর্তী জেলা, ঠিক তার পাশে আছে হচ্ছে ত্রিপুরা রাজ্য। তো এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে যে ফেনীর পাশে বাংলাদেশের কোন রাজ্য আছে? এটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। তো এই যে ফেনী আর ত্রিপুরা, ফেনী আর ত্রিপুরা, এখানে একটা স্থলবন্দর আছে। স্থলবন্দর নাম হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর, আবার এটাকে বিলোনিয়া সীমান্তবর্তী অঞ্চলও বলে, একই জিনিস। তাহলে বিলোনিয়া স্থলবন্দর বা বিলোনিয়া সীমান্তবর্তী অঞ্চল কোন জেলায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কি দিব? উত্তর কি দিব? ফেনী। উত্তর কি দিব? ফেনী, ঠিক আছে। তাহলে জিনিসটা খুব মনে রাখতে হবে, ফেনী, ফেনী স্থলবন্দর, বিলোনিয়া, বিলোনিয়া, এই যে ফেনী, নি, নি, বিলোনি, বিলোনি। আর একটা হচ্ছে ত্রিপুরা, ত্রিপুরা রাজ্য কোথায়? ত্রিপুরা। অল গুড, অল গুড। তাহলে তুমি জিনিসটা একটু এভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে ত্রিবিলিয়নিয়ার, ত্রিবিলিয়নিয়ার ফেনী। একটা ছোট্ট লাইন তুমি লিখে রাখতে পারো, ত্রিবিলিয়নিয়ার ফেনী, মানে 3টা বিলিয়নিয়ার আছে ফেনীতে, এরকম জিনিসটা ভাইব দেয়, ঠিক আছে। ওই যে গান আছে না, ওই যে হানি সিং এর যে গানটা মিলিয়নিয়ার, তো ঠিক একইভাবে তুমি একটা বিলিয়নিয়ার গান মাথার মধ্যে বাজাও, যে 3 বিলিয়নিয়ার ফেনী, 3 বিলিয়নিয়ার ফেনী, 3 বিলিয়নিয়ার ফেনী, ঠিক আছে। বাস, দ্যাটস ইট। এরা এই লাইনটা বললাম খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে কোশ্চেন এখান থেকে আসছে। আমরা চলে আসব, সেটা হচ্ছে বাংলাদেশের ভারতের সীমান্ত নিয়ে। সীমান্ত জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেনী জেলার মুহুরীর চর। এই লাইনটা, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সীমান্ত, অমীমাংসিত সীমান্ত কোন জেলায় অবস্থিত? ফেনী। ফেনী জেলার কোন পার্টটা? মুহুরীর চর। কোন পার্টটা? মুহুরীর চর।
মুহুরি, মুহুরি গেল। বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি করে কে? বিরোধ করে হয়ে গেছে, আসলে নিষ্পত্তি হবে, নিষ্পত্তি করে হচ্ছে ITLOS। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আমি এরকমও কোশ্চেন দেখছি যে এইখান থেকে 4টা অপশন, বড় বড় এত বড় অপশন, সেখান থেকে 4টা অপশন বানাইছে। তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে। বাংলাদেশ মায়ানমারের মধ্যে যে সীমান্ত বিরোধটা ছিল এটা নিষ্পত্তি করে ITLOS, আইটি লস বলবা এইভাবে, আইটি লস। তাহলে আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল, টিতে ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ফর দ্য ল অফ দ্য সি, দা ল দা সি, ঠিক আছে। আচ্ছা, এটা তারিখটা বেশি ইম্পর্টেন্ট না, সালটা বেশি ইম্পর্টেন্ট, 2012, এইটুকু মুখস্থ রাখলেই হবে। আর বাংলাদেশ ভারত সমুদ্র সীমার, বাংলাদেশ ভারতের মধ্যে যে সমুদ্র সীমার মধ্যে যে বিরোধটা ছিল সেটা নিষ্পত্তি করা হচ্ছে PCA, ইউএনের স্থায়ী যে সালিসি আদালত, যেটাকে বলা হয় স্থায়ী সালিসি আদালত। এটা সালটা লাগবে জাস্ট 2014 সাল, 2 বছর পর। তাহলে একটা 2012 আর একটা 2014, একটা আইটি লস আর একটা PCA, বাস। এখন আসো পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ঠিক আছে। আচ্ছা আসো, এখন আমাদের যে জিনিসটা লাগবে, এই ছকটা সুপার ডুপার সুপার ডুপার সুপার ডুপার ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট ভাই? কারণ এখান থেকে প্রশ্ন হবে, প্রশ্ন এর আগেও আসছে, এবারও সামনেও হবে, যে কোন জেলায় কোন সীমান্তবর্তী স্থান, বা সীমান্তবর্তী স্থান বলতে পারে, আবার বলতে পারে ছিটমহল অবস্থিত। যেমন যে কোশ্চেনটা প্রচুর পরিমাণে আসছে, দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত, প্রচুর পরিমাণে আমি ভুল করছি আমি নিজেই ভুল করছি। তো তুমি একটা জিনিস আমি পরে চিন্তা করলাম, আচ্ছা দহগ্রাম তার মানে একটা গ্রাম আগুনে পুড়ে গেছে, দহন হয়েছে। তাহলে মাটি দহন হলে কি হয়? লাল হয়ে যায়। এভাবে পড়ো, একটা শহর দহন হয়েছে, জ্বলে গেছে, তাহলে কি হয়ে গেছে? লাল হয়ে গেছে। দ্যাট মিনস লালমনিরহাট। হয়েছে। এটা পরে আসতেছি। সিলেট তামাবিল, সিলেটে কি থাকে? সিলেটে বিল থাকে, সিলেটে বিল থাকে। এটুক আমরা জানি, কমন সেন্স, তাহলে হয়ে গেছে। এটা পরে আসতেছি। যশোর, এটা সবাই জানে, কমন সেন্স, বেনাপোল যশোরে অবস্থিত, এটা সবাই কমন সেন্স, সবাই জানে। বেনাপোলে কেউ না গেলেও, মানে আমি গেছি এবং তোমরা মোটামুটি নর্মাল কমন সেন্স দিয়ে পারবা যে বেনাপোল যশোর, তারপরে যশোরের শার্শা উপজেলা সবচেয়ে বেশি আর্সেনিক পাওয়া গেছে, এটা তোমরা সবাই জানো। আচ্ছা, এখন আসো, সেটা হচ্ছে আমি পড়ায় দিছি ফেনী, বিলিয়নিয়ার ফেনী, তাহলে বিলোনিয়া কোথায় অবস্থিত? ফেনী। পঞ্চগড়, গড়, দেখো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চগড়, আর তুমি পড়বা পঞ্চবাড়ি, পঞ্চগড় পঞ্চবাড়ি, তাহলে বেরুবাড়ি ছিটমহল বা বেরুবাড়ি সীমান্ত এলাকা কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় অবস্থিত। তাহলে কি বাদ দিলাম? কুষ্টিয়া ভেড়ামারা, তাহলে তুমি এই জিনিসটা এভাবে পড়বো, সেটা হচ্ছে কুষ্টিয়া মারা। আমি পড়তাম কুষ্টিয়া মারিয়া ফেলো, মানে কুষ্টিয়া মানে হচ্ছে ঘুষি দিয়ে মাইরা ফেলাও। তো আমি এভাবে পড়ছিলাম কুষ্টিয়া মারিয়া, তাহলে অটোমেটিকলি এই মারা কথাটা আমার ব্রেনে অ্যাটাক করতো। আমার মেইন জিনিস মুখস্থ করা লাগবে না ভাই, আমার কোশ্চেন পারতে হবে। তাহলে কুষ্টিয়া মারিয়া, তাহলে ভেড়ামারা হয়ে গেল। কুমিল্লা 14 গ্রাম, তাহলে তুমি সুন্দরভাবে, আমি সিম্পলি কি পড়তাম, সেটা হচ্ছে কুমিল্লা 14 জিনিসটা আরো যদিও আমি মজা করে পড়তাম, সেই মজার দিকে আর যাচ্ছি না, তুমি আপাতত বুঝে নাও যে কুমিল্লা 14। কুড়িগ্রাম যেটা আছে, কারণ কি ওই যে এই কু দিয়ে তো 3টা পার্ট আছে, আমি এই জন্য 3টা আলাদা করে পড়াই দিছি। কুড়িগ্রাম ভুরুঙ্গামারি, কুড়িগ্রাম কুষ্টিয়া ভেড়ামারা, কিন্তু আমার এই দুইটার মধ্যে সমস্যা হইতো। তখন আমি জিনিসটা চিন্তা করলাম, সেটা হচ্ছে গ্রাম কুড়িগ্রাম, আর এখানে হচ্ছে ভুরুঙ্গা, তাহলে গ্রাম রে আমরা কি বলি? গা বলি। তাহলে ভুরুঙ্গাতে এই যে গা আছে, মারিটা বাদ দিয়ে দিছি, ভুরুঙ্গা তুমি ভুলে যাও, তুমি মনে রাখবা খালি ভুরুঙ্গা। তাহলে কুড়িগ্রাম, তাহলে কু দিয়ে কুড়িগ্রাম, কু দিয়ে কুমিল্লা, কু দিয়ে কুষ্টিয়া, মুখস্থ করাই দিই। কুড়িগ্রাম, গ্রাম মানে হচ্ছে গা, তাইলে হইতেছে ভুরুঙ্গা। আচ্ছা, কুমিল্লা 14 হয়ে গেছে 14 গ্রাম। কুষ্টিয়া মারিয়া মানে মেরে ফেলা, মানে ভেড়া মারা,
কুষ্টিয়া, ভেড়ামারা। এনাফ, এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। আমরা সরাসরি চলে আসি, সেটা হচ্ছে ছিটমহল। ছিটমহল একটা 3 স্টার টপিক। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, একটা 3 স্টার প্রশ্ন। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি বা স্থল সীমান্ত চুক্তি বা মুজিব ইন্দিরা চুক্তি সেম কথা, এটা হচ্ছে আগে বুঝো। স্থল সীমান্ত চুক্তি বা সীমান্ত চুক্তির অপর নাম কি? মুজিব ইন্দিরা চুক্তি। একদম টানা মুখস্থ করো, টানা মুখস্থ করো। এটা স্বাক্ষরিত হয় 16ই মে 1974। এটা একদম আমাদের তারিখ সহ মুখস্থ রাখতে হবে। 16ই মে 1974 কোথায়? দিল্লিতে। সবসময় মনে রাখবা, ভারত সবসময় নিজের কি চায়, মানে তোমার প্রভাব বিস্তার করতে চায়। তো ভারত তো তোমার কাছে চুক্তি করতে আসবে না, তো ভারতে যাই তো চুক্তি করতে হবে। সে টু সে দ্যাটস ইট। সো কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়? দিল্লিতে। কত সালে? 1974 সালে 16ই মে। নাম কি? মুজিব ইন্দিরা চুক্তি। অপর নাম কি? স্থল সীমান্ত বা সীমান্ত চুক্তি। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশকে কি দেওয়া হয়? 3 বিঘা করিডোর দেওয়া হয়। 3 বিঘা করিডোর। আর ভারতকে বেরুবাড়ি হস্তান্তর করা হয়। বাংলাদেশ পায় 3 বিঘা করিডোর, খুবই গুরুত্বপূর্ণ। আর ভারত পায় কি? বেরুবাড়ি। ব ভ দিয়ে আমি মনে রাখতাম, ব ভ, ব ভ। 3 বিঘা করিডোর অবস্থিত কোথায়? এই প্রশ্নটা খুবই আসে লালমনিরহাটে। দেখো সবসময় মনে রাখবা, এই যে লালমনিরহাট, এই লালমনিরহাটটা হইতেছে ছিটমহল বেষ্টিত এলাকা। খুবই গুরুত্বপূর্ণ। দেখো, মহল, 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 মনিরহাট, মনিরহাট। তুমি জিনিসটা এভাবে পড়তে পারো যে ম ম, তাহলে মহল বললে মনির অটোমেটিকলি আইসে যাবে। তাহলে ছিটমহল বেষ্টিত জেলা যদি লালমনিরহাট হয়, তাহলে 3 বিঘা করিডোর, এটাও তো একটা ছিটমহল। তাহলে এটা কোথায় থাকবে? লালমনিরহাট। একদম কমন সেন্স দিয়ে বলতে পারবা। 3 বিঘা করিডোর মানে হচ্ছে লালমনিরহাট। ছিটমহল বিনিময় হয় কবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। চুক্তি স্বাক্ষরিত 1974-2015 সাল হলে, বাট পরবর্তীতে ছিটমহল বিনিময় হচ্ছে যে 1 আগস্ট 2015। সালটা আমাদের লাগবে তারিখ সহ। ভারতের ভিতর বাংলাদেশের ছিটমহল আছে কয়টা? টানা মুখস্থ রাখতে হবে, 51টা। ভারতের মধ্যে বাংলাদেশের সবসময় কম থাকে ভাই, 51টা। বাংলাদেশের মধ্যে ভারতের ছিল 111টা। টোটাল কয়টা? 162টা। এটা মেবি ডেন্টাল বা মেডিকেলে কোশ্চেন, ম্যাথ অথবা ডেন্টালে এসে গেছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে বাংলাদেশের মধ্যে ভারতের 111টা, ভারতের মধ্যে বাংলাদেশ 51টা, টোটাল কয়টা আসে? 162টা। শেষ গেল। দহগ্রাম আঙ্গুরপাতা, আমি বলছিলাম দহগ্রাম, তাহলে গ্রামটা দহ হয়ে গেছে, তাহলে কি হবে? সেটা লাল হয়ে যাবে, লালমনিরহাট। 3 বিঘা করিডোরের আয়তন 178 মিটার গুণ 85 মিটার। এটা মুখস্থ রাখতে হবে। স্থল সীমান্ত চুক্তি মুজিব ইন্দিরা চুক্তি হয় কোথায়? দিল্লিতে। ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাটস ইট। এখন শেষ হয়েও একটা জিনিস শেষ হলো না, আজকের ক্লাসের লাস্ট টপিক। আজকের ক্লাসের লাস্ট টপিক। আচ্ছা, আশা করি শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, মেইন কথা হইতেছে, দেখো আমাদের একটা টপিক প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাংলাদেশের সময়। এই সূত্রটা মুখস্থ রাখবা যে বিডি টাইম is equal to GMT, গ্রিনিচ মান সময়, প্লাস 6 আওয়ার। ঠিক আছে, এইটা একদম সূত্রের মতো করে মুখস্থ রাখবা। আমি এখানে সূত্রটা সুন্দর করে লিখেও দিছি। দ্যাট মিনস বাংলাদেশের সময় হইতেছে গ্রিনিচ মান সময় থেকে 6 ঘন্টা আগে। এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আগের কারণেই, আগে হওয়ার কারণেই বললাম তুমি এক্সট্রা আরো 6 ঘন্টা যুক্ত করতেছো। এই কথাটা মাথায় রেখো। সো বাংলাদেশের সময় গ্রিনিচ মান সময় থেকে কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। 6 ঘন্টা কি আগে না পরে? আগে। সূত্র কি? বিডি টাইম ইজ ইকুয়াল টু জিএমটি প্লাস 6 আওয়ার। এখন একটা কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশের সময় এখন সোমবার রাত 12টা। কয়টা? সোমবার রাত 12টা। তাহলে গ্রিনিচ মান সময় হবে কত? সোমবার রাত। বিডি টাইম ইজ ইকুয়াল টু জিএমটি প্লাস 6। বিডি টাইম হচ্ছে সোমবার রাত 12টা, জিএমটি প্লাস 6 আওয়ার। জিএমটি ইজ ইকুয়াল টু সোমবার রাত 12টা মাইনাস 6। তাহলে সোমবার রাত 12টা থেকে 6 ঘন্টা নিচে নামা কত আসে? সোমবার সন্ধ্যা 6টা। দ্যাটস দ্য অ্যান্সার। এইভাবে আমরা যে কোনো সময় গ্রিনিচ মান থেকে গ্রিনিচ মান পাবো, আবার বাংলাদেশ বের করতে পারবো। দ্যাটস ইট, এনাফ। তোমাকে দেখতে হবে যে কোনটা দিয়ে আছে, সূত্র ফেলাইতে হবে। তোমার কাজ ইনশাল্লাহ এখন সুন্দরভাবে তোমাকে বুঝাইতে পারছি কি পড়তে হবে, কতটুকু পড়াইতে হবে। ইনশাল্লাহ ক্লাসের মধ্যে যথেষ্ট পড়া হয়ে গেছে। যেখানে যেখানে সমস্যা হইতো, তোমার কাজ হচ্ছে এখন জাস্ট কোশ্চেনগুলো সলভ করা। পিডিএফেও কোশ্চেন আছে, আবার আমি কোশ্চেন দাগাই দিছি। সব কোশ্চেন তো লাগবে না, কোন কোন কোশ্চেন লাগবে আমি তোমাকে এখানে দাগাই দিছি। তোমার কাজ হইতেছে, তোমার কাছে যেই বই আছে, তুমি যদি পিডিএফ দেখে না প্রিন্ট করে না পড়তে চাও, তোমার কাছে যেই বই আছে সেই বইয়ের থেকে কোশ্চেনটা এই টপিকের খুঁজে খুঁজে সলভ করে ফেলা। বেস্ট অফ লাক, টাটা।